আজ আমার মনটা বেশ খুশি খুশি, তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে, তোমরা তো আর এদের মতো নও। এরা বিশ্বাস করে না, এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই আর এদের সঙ্গে কথা বলতে চাই না। এখন দুপুর, তাই এরা কেউ আমার ঘরে নেই। বিকেল হলে আসবে। এখন আছে কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর সিং। ও কাল কি ভাবনাটাই ভাবিয়েছিল ও আমাকে। ও যে আবার ফিরে আসবে তা ভাবতেই পারেনি। ওর ভীষণ বুদ্ধি, তাই ও পালিয়ে বেঁচেছে। আর কেউ হলে এতক্ষণে মরে ভূত হয়ে যেত। এই দেখো, বন্ধু নামটা বলে দিলাম, আর আমার নিজের নামটাই বলা হলো না। আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী। শুনলেই দাড়িওয়ালা বুড়ো বলে মনে হয়, তাই না? আসলে আমার বয়স কিন্তু 13। নাম কিন্তু বুড়োটে হয়। তা সে আমি কি করব? আমি তো নিজের নাম নিজে দেইনি, দিয়েছিলেন আমার ঠাকুরমা। অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পেছনে লাগবে আর বলবে, তোমার নাম সদানন্দ না? তবে তুই অমন গোমরা ভূত কেন রে? মুখে হাসি বুঝি তোর কুষ্টিতে নেই। সত্যি, এদের যদি একটু বুদ্ধি থাকে, খালি খ্যাক খ্যাক করে খ্যাক শিয়ালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায়। সবসময় আনন্দ কি আর হাসা যায়? না, হাসা উচিত। যেমন ধরো, তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ, আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে উড়ে এসেই কাঠির ডগায় বসছে। এটা তো ভীষণ মজার ব্যাপার। কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো, তাহলে তো লোকে তোমাকে পাগল বলবে। যেমন আমার এক পাগলা দাদু ছিলেন। আমি অবশ্যই তাকে দেখিনি, কিন্তু বাবার মুখে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা এবং অবিনাশ কাকা এরা সব মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি তাকে হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। আসল কথা কি জানো? আমি যেসব জিনিসে মজা পাই, সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না। আমার বিছানায় শুয়ে শুয়ে তো কত মজার জিনিস দেখি আমি। মাঝে মাঝে জানালা দিয়ে শিমুলের বিছি ঘরে উড়ে আসে, তাতে লম্বা রোয়া থাকে, আর সেটা এদিক ওদিক শুয়ে ভেসে বেড়ায়। সে ভারী মজা। একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো, আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেল কড়িকাঠের কাছে। আর জানালার মাথায় যদি একটা কাক এসে বসে, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি, আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি। অবশ্যই আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই খুব মজা বললে ভুল হবে, কারণ এখন না, থাক, আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল। সেটা কিন্তু নতুন জিনিস তা নয়, জ্বর আমার প্রায় হতো, সর্দি জ্বর। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল। অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল। কেমন যেন শীত শীত, গা মরামরি, কুড়ুমির ভাব। তাছাড়া স্কুল কামের মজা তো আছেই। বিছানায় শুয়ে জানালার বাইরে মাদার গাছটা একটা কাঠ বিড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেলাম। খেয়ে খক করে গেলাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলুকুচি করে জানালা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা ঝরিয়ে আরাম করে শুতে যাব। এমন সময় একটা জিনিস চোখে পড়ল। দেখলাম কুলুকুচির খানিকটা জল জানালার উপরে পড়েছে, আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরো ভালো করে দেখবার জন্যে আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। দেখতে দেখতে হঠাৎ কিরকম জানি মনে হতে লাগলো পিঁপড়েটা আর পিঁপড়ে নয়, সেটা মানুষ। না, শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাইবাবু মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন, আর ভালো সাঁতার জানে না বলে
খাবি খাচ্ছেন আর হাত পা ছুটছেন। মনে পড়ল ঝন্টুর জামাইবাবুকে বাঁচিয়েছিলেন ঝন্টুর বরদা আর ওদের চাকর নরহরি। যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমিও পিঁপড়াটাকে বাঁচাই। জ্বর নিয়ে তরাক করে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরাটা জলে ঢুকিয়ে দিলাম। ঢোকাতেই চো করে সব জলগুলি কাগজের উপর চলে এলো, আর পিঁপড়াটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমতো খেয়ে দু একবার এদিক সেদিক ঘুরে সোজা নর্দমার ভেতর চলে গেল। সেদিন আর পিঁপড়াটা আসেনি। পরের দিন জ্বরটা বাড়ল। দুপুরের দিকে মা কাজটা সেরে ঘরে এসে বসলেন। ঘরে এসে বললেন, ড্যাব ড্যাব করে জানালার দিকে চেয়েছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক একটু চোখ বুঝে চুপ করে পড়ে থাক না বাবা। মাকে খুশি করার জন্য চোখ বুঝলাম, কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। বিকেলের দিকে সূর্য যখন প্রায় মাদার গাছটার পেছনে চলে এসেছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা শুরুত করে বাইরে এসে জানালায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম, সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। আমার আগে থেকেই ফোন দেওয়াটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বড় 10 দানা বার করে জানলার উপরে রাখলাম। পিঁপড়েটা হঠাৎ থমকে গেল। তারপর আস্তে আস্তে দানাটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে বার কয়েক এদিক ওদিক গুটিয়ে দেখল। তারপর হঠাৎ কি জানি ভেবে বউ করে ঘুরে নর্দমার ভেতর চলে গেল। আমি ভাবলাম, বাবারে বাবা, এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভাই সেটা ফেলে ঠেলে চলে যাও, তাহলে আসবারই কি দরকার ছিল? কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এলেন। এসে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন এবং বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন। দেখে দেখে বললেন যে তেতো ওষুধটা আরো 2-3 বার খেতে হবে, আর খেলে নাকি 2 দিনের মধ্যে জ্বর ছেড়ে যাবে। আমার তো শুনে মনই খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানে স্কুল, আর স্কুল মানে দুপুরটা মাটি। দুপুরবেলায় যে যত পিঁপড়ে আসে আমার জানালা দিয়ে। যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোবা মাত্র আবার জানালার দিকে চাইতেই আমার মন আবার ভালো হয়ে গেল। এবার একটা নয়, একেবারে সার বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে এসেছে নর্দমা দিয়ে। নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে পিঁপড়েগুলোকে সঙ্গে নিয়ে এসেছে। এতক্ষণ চেয়ে থেকেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজেই চোখে দেখলাম। পিঁপড়েগুলি সবাই একজোটে চিনির দানাটা ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে, মারো জোয়ান হেইয়ো, অরবিত হোরা হেইয়ো, চলে ইঞ্জিন হেইয়ো। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুল খুব খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানালার কথা মনে পড়ে যেত। না জানি কত রকম পিঁপড়া সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্যই আমি আসার আগে রোজই 2-3টে চিনির দানা জানালায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। ক্লাসে ফিরে বেশিরভাগ দিন বসতাম মাঝখানে একটা বেঞ্চিতে। আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছাতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফোনই বসে আছে। আমি আর কি করি, পেছনের দিকে দেয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানেই বসলাম। টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হারাধন বাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে আলপস পাহাড়টা ডিঙিয়ে ইতালি অতিক্রম করেছিলেন। শুনতে শুনতে হঠাৎ কিরকম যেন মনে হলো হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যে রয়েছে, আর আমার খুব কাজ দিয়ে চলছে। এদিক ওদিক চাইতেই আমার পিছনের দেয়ালে চোখে পড়ল। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেয়াল বেয়ে নেমে চলেছে। ঠিক সৈন্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে একটানা একভাবে চলছে তো চলছে। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বেরিয়ে যাচ্ছে। টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে। আমাদের ক্লাসের পেছন দিকটায় সেই ফাটল খুঁজে বার করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক সোজা চলছে
পেয়ারা গাছটার দিকে। পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছেই যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিবি, তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে সার বেঁধে ভেতরে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভেতরটা একটু দেখি। পকেটে একটা পেন্সিল ছিল, আর তার ডগাটা দিয়ে ঢিবির উপরের মাটিটা আস্তে আস্তে একটু একটু করে সরাতে লাগলাম। প্রথমে কিছুই বেরোলো না, কিন্তু তারপর যা দেখলাম তাতে সত্যি আমি অবাক। দুর্গের ভেতর অসংখ্য ছোট ছোট খুপড়ি, আর সেই খুপড়ির একটা থেকে আরেকটা যাবার অসংখ্য কিলবিল সুড়ঙ্গ। কি আশ্চর্য, কি অদ্ভুত! এই খুদে খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানালো কি করে এরা? এত বুদ্ধি এলো কি করে এদের? এদেরও কি স্কুল আছে, মাস্টার আছে? এরাও কি লেখাপড়া শেষে অঙ্ক কষে, ছবি আঁকে, কারিগরি শেখে? তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনো তফাৎ নেই, খালি চেহারা ছাড়া? কই, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এরা তো নিজেদের বাড়ি নিজেরা তৈরি করতে পারে না। এমনকি ভুলের মতো পোষা কুকুরও তা পারে না। অবশ্যই পাখিরা বাসা বাঁধে, কিন্তু তাদের একটা বাসাদার কটা পাখি থাকতে পারে? এদের মতো দুর্গ বানাতে পারে পাখি, যাতে হাজার হাজার পাখি একসঙ্গে থাকবে। দুর্গের খানিকটা ভেঙে যাওয়ায় পিঁপড়েগুলির মধ্যে একটা গোলমাল পড়ে গিয়েছিল। আমার খুব কষ্ট হলো। মনে মনে ভাবলাম, এদের যখন ক্ষতি করেছি তখন এবার উল্টো কোনো উপকার করতে হবে, তা না হলে আমাকে ওরা শত্রু বলে ভাববে, আর আমি সেটা মোটেই চাই না। আসলে তো আমি ওদের বন্ধু। তাই পরদিন স্কুল যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিলেন তার অর্ধেকটা খেয়ে বাকিটা একটা শাল পাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম। স্কুলে পৌঁছে ক্লাসের ঘন্টা পড়ার আগেই সেই পিঁপড়ের ঢিবির পাশে রেখে দিলাম। বেচারাদের নিশ্চয়ই খাবার খুঁজতে অনেক দূর যেতে হয়। আজ বাড়ি থেকে বেরিয়ে দেখবে খাবারের পাহাড়। এটা কি কম বড় উপকার হলো? এর কিছুদিন পরেই আমাদের গরমের ছুটি হয়ে গেল, আর আমারও পিঁপড়াদের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো জমে উঠল। পিঁপড়েদের দেখে দেখে তাদের বিষয় যেমন আশ্চর্য জিনিস জানতে পেরেছিলাম, সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম, কিন্তু ওরা কোনো গায়ে করতো না। সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসে উড়িয়ে দিত। তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে আর কাউকে কিছু বলবো না। যা করব নিজেই করব, আর যা জানবো নিজেই জানবো। একদিন একটা ব্যাপার হলো। তখন দুপুরবেলা আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঢিবির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি। লাল পিঁপড়ের ঢিবির পাশে বেশিক্ষণ বসা যায় না, কারণ পিঁপড়ে কামড়াবে যে। এটা ঠিকই যে আগে লাল পিঁপড়ে কামড় আমি খেয়েছি, কিন্তু কিছুদিন থেকে দেখছি ওরা আর আমাকে কামড়ায় না। তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ে দেখছিলাম। এমন সময় হঠাৎ দেখি চিকু আসছে। চিকুর কথা আগে বলিনি। ওর ভালো নাম শ্রীকুমার। আমাদের ক্লাসে পড়ে, কিন্তু আমার চেয়ে নিশ্চয়ই অনেক বড়, কারণ ওর দাড়ি গোঁফ বেরিয়ে গেছে। চিকু খালি সর্দারি করে, তাই ওকে কেউ ভালোবাসে না, আমিও না। কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতেও যাই না, কারণ আমি জানি যে ওর গায়ে খুব জোর। চিকু আমাকে দেখতে পেয়ে বলল, এই ক্যাবলা, ওখানে ওত পেতে বসে কি হচ্ছে রে? আমি চিকুর কথায় কান দিইনি, কিন্তু ও দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। আমি পিঁপড়েগুলোর দিকে দেখতে লাগলাম। চিকু আমার কাছে এসে বলল, কি হচ্ছে? হ্যাঁ, হাবভাব দেখে সুবিধে লাগছে না তো? আমি আর লুকোবার চেষ্টা না করে সত্যি কথাটাই বলে দিলাম। চিকু শুনে দাঁত খিচিয়ে বলল, পিঁপড়ে দেখছিস মানে? ওর মধ্যে আবার দেখবার কি আছে? আর পিঁপড়ে কি তোর নিজের বাড়িতে নেই যে এখানে আসতে হবে? আমার ভারী রাগ হলো। আমি যাই করি না কেন, তোর তাতে কি রে বাপু? সব জায়গাতে নাক গলানো আর সর্দারি। আমি বললাম, আমার দেখতে ভালো লাগছে বলে তো দেখছি। পিঁপড়ের ব্যাপার তুমি বুঝবে না। তোমার নিজে যা ভালো লাগে তাই গিয়ে করো। এখানে জ্বালাতে এলে কেন? চিকু আমার কথা শুনে বেড়ালের মতো ফোঁস করে উঠল। ও, দেখতে ভালো লাগে? পিঁপড়ে দেখতে ভালো লাগে? দেখ, তবে দেখ। এই বলতে বলতে আমি কিছু করবার আগেই চিকু 3 লাথিতে পিঁপড়ের ঢিবিটা একেবারে থ্যাবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আর সেই সঙ্গে বোধহয় কম করে হলে 500 পিঁপড়ে থেতলে ভেতলে মরে টরে একাকার হয়ে গেল। লাথি মেরেই চিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল।
এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কি যেন একটা হয়ে গেল। আমি এক লাফে চিকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা দুমদুম করে 4-5 বার ঝন্টুদের পাঁচিলে ঠুকে দিলাম। তারপর চিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি নিচে যখন বাড়ি ফিরলাম তার আগেই চিকু এসে নালিশ করে গেছে। কিন্তু আশ্চর্য, মা আমাকে প্রথমটা মারেননি বা বকেননি। আসলে বোধহয় মা বিশ্বাসই করেননি, কারণ আমি তো এর আগে কারুর গায়ে কখনো হাত তুলিনি। তাছাড়া মা জানতেন যে আমি চিকুকে ভয় পাই। কিন্তু মা যখন আমার ব্যাপারটা জিজ্ঞেস করলো তখন আমি মিথ্যে কথা বলতে পারলাম না। মা তো শুনে অবাক, বললেন, বলিস কি, তুই সত্যি চিকুর মাথা ফাটিয়ে দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ দিয়েছি। শুধু চিকু কেন, যে পিঁপড়ার বাসা ভাঙবে তারই মাথা ফাটিয়ে দেব। এটা শুনে মা সত্যি ভীষণ রেগে আমায় অনেকগুলি কিলচর মেরে ঘর বন্ধ করে রেখে দিলেন। সেদিন শনিবার ছিল। বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন। ফিরে মার কাছে সব শুনে টুনে আমার ঘরের দরজায় বাইরে থেকে তালা চাবি দিয়ে দিলেন। আমার কিন্তু মারটার খাওয়ার জন্য পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না। আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলির জন্য। সেবার পরিমলদিদের সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়ি ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় 300 লোক মারা গিয়েছিল। আর আজ চিকুর 3 লাথিতেই এত পিঁপড়ে মারা গেল। কি অন্যায় ছিল ওদের। বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা যেন ঝিমঝিম আর গাটা শীত শীত করতে লাগলো। আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। খুব সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, কতটা গানের সুরের মতো, তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে। খুব দূরে কোথাও গান টান বোধে হচ্ছে, কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি। এই দেখো, গান শুনতে শুনতে কখন যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। এ আমার সেই চেনা পিঁপড়া যাকে জল থেকে নামিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে। কি নাম দেওয়া যায় এর? কালী, কেষ্ট, কালাচাঁদ? ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কি করে হয়? আমি আমার হাতের তালুটা চিৎ করে জানালার উপর রাখলাম। পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের উপর এগিয়ে এলো। তারপর আমার করে আঙ্গুল বেয়ে হাতের উপর উঠে আমার তেলোর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর উপর চলে ফিরে বেড়াতে লাগলো। এমন সময় হঠাৎ দরজায় খট করে একটা শব্দ হওয়াতে আমি চমকে গেলাম। আর পিঁপড়েটা হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভেতরে চলে গেল। তারপর মা দরজার চাবি খুলে ঘরে এসে আমাকে এক বাটি দুধ খেতে দিলেন। আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে। পরদিন সকালে ডাক্তারবাবু এলেন। মা বললেন, শুধু সারা রাত ছটফট করেছে আর কালি কালি বলেছে। মা বোধহয় ভাবলেন আমি ঠাকুরের নাম নিয়েছিলাম। মা তো আর আসল ব্যাপারটা জানতেন না। ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেটোস্কোপ লাগিয়েছেন তখন আমি আবার কালকের মতো মিহি গলায় গান শুনতে পেলাম। এবার কালকের চেয়ে জোরে, আর সুরটা বোধহয় একটু অন্যরকম। আর ঠিক মনে হলো যেন জানালার দিক থেকে গানটা আসছে। কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলেছিলেন, তাই ঘুরে দেখতে পারলাম না। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন, আর আমিও আর চোখে জানালার দিকে চেয়ে দেখি, ও বাবা, আজ আবার নতুন বন্ধু, ডেউ পিঁপড়ে। আর এও দেখি নমস্কার করছে। সব পিঁপড়েই কি তাহলে আমার বন্ধু? আর গানটাই কি তাহলে পিঁপড়েটাই করছে নাকি? কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না। তাহলে কি উনি শুনতে পাচ্ছেন না? আমি জিজ্ঞেস করব ভেবে মার দিকে ফিরে দেখি উনি চোখ বড় বড় করে জানালার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চামড় মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল। মা মুখে বললেন, বাবা, কি উপদ্রব হয়েছে পিঁপড়ের। বালিশ বেয়ে উঠে কানের মধ্যে ঢুকে কামড় দিলেই হবে চিত্তির। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাবার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম। আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল। এজন্য ঠিক আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো। উনিও খুব ভালো গান গাইতেন। অবশ্যই
আমরা বেশি বুঝতাম না, তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবেই একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গাইতে হঠাৎ মরে গেলেন। তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায় তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিরাম গাইতে গাইতে তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম, আর আমার এখনো মনে আছে, যদিও আমি তখন খুব ছোট। আর আজ একটা অদ্ভুত ব্যাপার হলো, ইঞ্জেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ার দল মরা পিঁপড়াটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশান দিকে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো পিছনে সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানালার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়াটা আর সেখানে নেই। সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না। ছাড়বে কি করে? দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছে। সারা দিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয় তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠোনে পিঁপড়া মারত আমার জানালায়, তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত। বেশ বুঝতাম যে এরা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি, হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোরও ছিল না। আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত একটা ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই, খালি মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভেতর নাকি রাত্রিবেলা একটা ডুয়ো পিঁপড়ে ঢুকে কামড় দিয়েছে। এটা শুনে অবশ্যই আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু তারপরেই ঝাড়পেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝতে পারলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানালার দিকে চেয়ে দেখি পিঁপড়ার দল এসে ভীষণ ব্যস্তভাবে জানালার উপর ঘোরাফেরা করছে। পিঁপড়ের মুখে এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না। অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমটা বুঝতে পারলাম না কি করব। তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছাড় মেরে ভেঙে ফেললাম। তারপর আর যা কিছু ভাঙবার মতন ছিল সব ভাঙতে শুরু করলাম। ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড দেখে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে মা, বাবা, ছোট পিসিমা, সাবিদা যে যে ঘরে ছিল সব হা করে বেরিয়ে এসে আমায় জাপটে ধরে কোল পজা করে তুলে এনে খাটের উপর ফেলে ঘরের দরজা আবার তালা চাবি দিয়ে বন্ধ করে দিল। আমি মনে মনে খুব হাসলাম, আর আমার জানালার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। এরপরে আমি আর বেশি দিন বাড়িতে ছিলাম না, কারণ একদিন ডাক এসে দেখে বললেন যে বাড়িতে আমার চিকিৎসার সুবিধা হবে না, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর। 4 দিন হলো আমি এখানে এসেছি। প্রথম দিন আমার ঘরটা খুবই খারাপ লেগেছিল। এত পরিষ্কার ঘর, সেখানে মনে হয় এখানে পিঁপড়া থাকতেই পারে না। নতুন ঘর কিনা, তা ফাটল টাটল কিছুই নেই। একটা বড় আলমারিও নেই, তার তলায় বা পেছনে পিঁপড়ে থাকবে। নর্দমা একটা আছে বটে, কিন্তু সেটা ভীষণ পরিষ্কার। তবে হ্যাঁ, ঘরে একটা জানালা আছে, আর জানালার ঠিক বাইরেই একটা আম গাছের মাথা, তার একটা ডাল জানালার বেশ কাছে এসে পড়েছে। বুঝলাম পিঁপড়ে যদি থাকে তো ওই ডালেই থাকবে। কিন্তু প্রথম দিন জানালার কাছে যাওয়াই হলো না। কি করে যাব? সারাদিন ধরেই তো ডাক্তার, না হয় নার্স, না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘুরঘুর করছে। দ্বিতীয় দিনে একই ব্যাপার। মন ভীষণ খারাপ হয়ে গেল। একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম, আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চটে গেলেন। এই ডাক্তারবাবু যে বেশি ভালো লোক না, সে তার গোফ আর চশমাটা দেখেই বুঝতে পারা যায়। 3 দিনের দিন একটা ব্যাপার হলো। তখন ঘরে আর কেউ ছিল না, খালি একজন নার্স কোনার চেয়ারে বসে একটা বই পড়ছিল। আমি চুপচাপ শুয়ে কি যে করব তা ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় একটা ধমকের আওয়াজ পেয়ে নার্সের দিকে চেয়ে দেখি ওর হাত থেকে বইটা পড়ে গেল, আর ও ঘুমিয়ে পড়েছে। বিছানা ছেড়ে উঠে টিপে টিপে জানালার কাছে গেলাম। তারপর জানালার নিচের দিকের
খড়খড়িতে পা দিয়ে উঠে খানিকটা উঁচু হয়ে শরীরটা যতখানি পারি জানালা দিয়ে বার করবার জন্যে হাত বাড়িয়ে আম গাছের ডালটা ধরে টানতে লাগলাম। এমন সময় আমার ডান পাটা খড়খড়ি থেকে হড়কে গিয়ে একটা খট করে আওয়াজ হলো, আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল। আর যায় কোথায়, একটা বিরাট চিৎকার দিয়ে নার্সটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে টেনে হিচকে বিছানায় নিয়ে ফেলল, আর সেই সঙ্গে আরো অন্য লোকে এসে পড়ল। তাই আমিও আর কিচ্ছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিলেন আমি বুঝি জানালা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা! অত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙে মরেই যাবে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর আমার ঘুম পেতে লাগলো, আর বাড়ির জানালার কথা মনে করে ভীষণ খারাপ লাগতে লাগলো। কবে যে আবার বাড়ি ফিরে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়েই পড়েছি। এমন সময় মিহি গলায় শুনলাম, সিপাহী হুজুর, সিপাহী হুজুর। চোখ খুলে দেখি আমার খাটের পাশের টেবিলে সাদা চাদরে ঔষধের বোতলটা ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুটো লাল পিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকে আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরও পাইনি। আমি বললাম, সেপাই? জবাব এলো, হ্যাঁ হুজুর। বললাম, কি নাম তোমাদের? একজন বলল লাল বাহাদুর সিং, আর একজন বলল লালচাঁদ পারে। আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম ওরা যেন বাইরের লোক এলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে হবে। লালচাঁদ আর লাল বাহাদুর মস্ত সালাম ঠুকে বলল, বহুত আচ্ছা হুজুর। তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। এবার তাড়াতাড়ি কালকের ঘটনাটা বলে নি, কারণ ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি, বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লালচাঁদের কুস্তি দেখছি। আমি বিছানায় আর ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমোবার কথা, কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশন নিয়েও ঘুম আসেনি। কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছে করেই আনিনি। দুপুরবেলা ঘুমোলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করব কখন? কুস্তি খুব জোরে চলছিল, কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খটখট করে জুতোর আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন। আমি বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল। কিন্তু লালচাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে পড়ে হাত পা ছুটছিল, তাই তো অত তাড়াতাড়ি পালাতে পারল না, আর তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। ডাক্তারবাবু এসে টেবিলের উপর লালচাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগী কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন। লালচাঁদ যে ভীষণ জখম হলো সে আমি ওর চিৎকার শুনে বুঝতে পারলাম। কিন্তু আমি আর কি করব? ডাক্তারবাবু ততক্ষণ নারী দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ঠেলে উঠতে চেষ্টা করলাম, কিন্তু তাই দেখে আবার নার্স অন্য দিক দিয়ে এসে আমাকে চেপে ধরল। পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরা মুখ করে গোফের পাশটা চুলকাতে চুলকাতে দরজার দিকে ফিরলেন। এমন সময় হঠাৎ কি কারণে যেন তিরিং করে লাফিয়ে উঠে মুখ দিয়ে 3-4 বার বাংলা ইংরেজি মিশানো বিশ্রী কিছু শব্দ বললেন, ই উ আউচ। তারপর সে এক কাণ্ড, স্ট্যাথোস্কোপ ছিটকে পড়ে গেল, চশমা পরে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিঁড়ল, টাই খুলতে গিয়ে গলার ফাঁস লেগে বিষম লাগলো, শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অবধি বেরিয়ে পড়ল। তবু ডাক্তারবাবু লাফানো আর চেঁচামো থামল না। আমি অবাক। নার্স বলল, কি হয়েছে স্যার? ডাক্তার লাফাতে লাফাতে বললে, অ্যান্ট, রেড অ্যান্ট, আস্তিন বে। উহ, হু হু বাবা। আমি কি আর বুঝতে পারিনি? এখন বোঝো ঠেলা। আস্তিন বেয়ে উঠছে লাল বাহাদুর সিং বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখত তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া।
আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।